ককরোচ জনতা পার্টি বর্তমানে ভারতের রাজনৈতিক দলগুলি তথা ভারতের নতুন রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ। হঠাৎ করে ককরোচ অর্থাৎ আরশোলাকে নিয়ে একটি পার্টি তৈরি হয়ে গেল। ব্যাপারটা বেশ রহস্যজনক। অলস, সারাদিন অনলাইনে থাকেন, অপছন্দের বিষয় নিয়ে সমাজ মাধ্যমে মিম পোস্ট করেন, কিংবা অনবরত বলতে পারেন তাহলে আপনি ককরোচ জনতা পার্টির যোগ্য সদস্য। বর্তমানে দাঁড়িয়ে সারা বিশ্বের মধ্যে ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যাই প্রথম স্থানে রয়েছে এই ককরোচ জনতা পার্টি। রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে শুরু হয়েছে এই ককরোচ জনতা পার্টি। 15ই মে 2026 তারিখে একজন আইনজীবী সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট তকমা পাওয়ার আবেদনের জন্য গিয়েছিলেন। ওই আইনজীবীকে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত ভর্ৎসনা করার সময় বেকার যুব সমাজকে পরজীবী এবং আরশোলা বলে মন্তব্য করেছিলেন। এই মন্তব্যের প্রতিবাদে পরের দিনই অর্থাৎ 16ই মে 2026 ককরোচ জনতা পার্টি আত্মপ্রকাশ করে। আপাতদৃষ্টিতে এটা ছোট ও সামান্য ঘটনা মনে হলেও এর পেছনে রয়েছে গভীর রহস্য। কারণ এই ককরোচ জনতা পার্টিতে বেশিরভাগই ফলোয়ার্স জেনজি এবং এর প্রতিষ্ঠাতা বর্তমানে রয়েছেন আমেরিকাতে। তাই অনেকেই মনে করছেন বাংলাদেশ বা নেপালের মতো ভারতেও কি তাহলে জেনজি আন্দোলনের ঢেউ আসতে চলেছে। ঠিক কি ঘটেছে আপনাদের সবটাই জানাবো এই ভিডিওতে। ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। এবার চলুন মূল ভিডিওতে আসা যাক। ভিডিওটিতে 4টি মূল পয়েন্ট আলোচনা করব। প্রথম পয়েন্ট, ককরোচ জনতা পার্টির কেন এই আরশোলা নাম। দ্বিতীয় পয়েন্ট, ককরোচ জনতা পার্টির তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়াতে বিপুল জনপ্রিয়তা। তৃতীয় পয়েন্ট, ককরোচ জনতা পার্টির দাবি ও এজেন্ডা। চতুর্থ পয়েন্ট, ককরোচ জনতা পার্টির পেছনে বিদেশি শক্তির হাত ও গোয়েন্দা উদ্বেগ। প্রথম পয়েন্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের মন্তব্যের প্রতিবাদে আত্মপ্রকাশ করে ককরোচ জনতা পার্টি। তবে এত নাম থাকতে কেন এই আরশোলা নাম? আসলে আরশোলা বা ককরোচ এখানে দুর্বলতার প্রতীক নয়, বরং টিকে থাকার লড়াই এর প্রতীক হিসেবে দেখানো হয়েছে। বেকার যুবসমাজ মনে করছে সরকার তাদের অবহেলা করলেও তারা হাল ছাড়বে না। এবার আসব দ্বিতীয় পয়েন্টে, অর্থাৎ ককরোচ জনতা পার্টির তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়াতে বিপুল জনপ্রিয়তা প্রসঙ্গে। প্রতিষ্ঠার কয়েকদিনের মধ্যেই সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা বিজেপির ফলোয়ার সংখ্যাকেও ছাড়িয়ে যায়। 30শে মে ফলোয়ার সংখ্যা 22.4 মিলিয়নে পৌঁছেছিল। এরই মধ্যে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তাল হয়ে পড়ে গোটা দেশ। প্রচণ্ড ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। এই ক্ষোভকে কাজে লাগাতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তীব্র সমালোচনা করে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে অভিজিৎ দীপকের সিজেপি। मैं धर्मेंद्र प्रधान जी जो एजुकेशन मिनिस्टर है उनसे पूछना चाहता हूँ, पांच बच्चों ने सुसाइड कर लिए फिर भी आपने रिजाइन नहीं किया है और ये मूवमेंट तब तक जारी रहेगा जब तक धर्मेंद्र प्रधान रिजाइन नहीं करते और इसको हम देश भर में लेकर जाएंगे और हम फिर से एक बार दिल्ली में इकट्ठा होंगे। প্রায় 6 লক্ষ আরশোলা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে পিটিশন সই করেছিলেন। এতে ককরোচ জনতা পার্টির জনপ্রিয়তা আরও বেড়ে যায়। পাল্টা হিসেবে ককরোচ জনতা পার্টির আইকনিক ওয়েবসাইট ভারতে নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। আরশোলাদের দেখে এত ভীত হচ্ছে কেন? প্রশ্ন তোলেন অভিজিৎ। এর আগে 21শে মে ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল ব্লক করা হয়েছিল। তারই কয়েক ঘণ্টার মধ্যে আরও একটি অ্যাকাউন্ট ভেসে ওঠে এক্স হ্যান্ডেলে, নাম ককরোচ প্যাক। এছাড়াও অভিজিৎ দীপকের দাবি তার নিজস্ব সমাজ মাধ্যমের অ্যাকাউন্টগুলিতে নজরদারি চালানো হচ্ছে এবং হ্যাকের চেষ্টা করা হচ্ছে। এবার আসব তৃতীয় পয়েন্টে, অর্থাৎ সিজেপির
দাবি ও এজেন্ডা প্রসঙ্গে সিজেপির ৫টি প্রধান দাবি রয়েছে। ১ নাম্বার, অবসরের পর বিচারকদের রাজ্যসভাতে সাংসদ হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। ২ নাম্বার, বৈধ ভোট সুরক্ষিত রাখা। ৩ নাম্বার, সংসদ ও ক্যাবিনেটে ৫০% নারী আসন সংরক্ষণ। ৪ নাম্বার, নিরপেক্ষ মিডিয়া। ৫ নাম্বার, দল পরিবর্তনের পর কোনো নেতা ২০ বছর নির্বাচনে দাঁড়াতে পারবেন না। ককরোচ জনতা পার্টির উদ্দেশ্য যাই হোক, বর্তমান প্রেক্ষাপটে এই দাবিগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তা রয়েছে। সেক্ষেত্রে কোনো পক্ষ ভারতীয় সিস্টেমের দিকে আঙুল তুলতে পারবে না এবং ভারতীয় সিস্টেম আরও শক্তিশালী হবে। এবার আসব ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ চতুর্থ পয়েন্টে। অনেক ভারতীয় রাজনীতিবিদ মনে করছেন ককরোচ জনতা পার্টির পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে এবং এই ব্যাপারে গোয়েন্দা উদ্বেগ প্রকাশ পেয়েছে। এখন প্রশ্ন, কেন এই গোয়েন্দা উদ্বেগ? কারণটি হল, ককরোচ জনতা পার্টির অনুগামী সংখ্যা হঠাৎ অস্বাভাবিকভাবে বাড়াই প্রশাসনকে সতর্ক করে। ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা গোয়েন্দা তদন্তে জানা যায়, এই আন্দোলনে জড়িত কিছু সমাজ মাধ্যম পেজে বিদেশি ছায়ার উপস্থিতির কথা। কিছু অ্যাকাউন্ট ভারতের বাইরে থেকে, বিশেষ করে পাকিস্তান থেকে পরিচালিত হচ্ছে বলে গোয়েন্দাদের সন্দেহ। ২০২১ সালের ফেব্রুয়ারিতে আম আদমি পার্টি গুজরাট নামে খোলা একটি অ্যাকাউন্টের কয়েকবার নাম বদলে গত ২১শে মে ককরোচ জনতা পার্টি হয়েছে বলে গোয়েন্দা তদন্তে উঠে এসেছে। এরই সঙ্গে অনেক ভারতীয় রাজনীতিবিদ মনে করছেন ককরোচ জনতা পার্টি কোনো বিদেশি রাষ্ট্র বা শক্তি দ্বারা পরিচালিত। তাঁরা মূলত এটিকে একটি বিদেশি ষড়যন্ত্র বা টুলকিট বলে অভিযোগ করেন। তাঁদের দাবি, ভারতের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতাকে ধ্বংস করার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার সাহায্যে বিদেশি ফান্ড বা অ্যালগোরিদম নির্ভর প্রচার চালানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং বিজেপি নেতারা অভিযোগ করেছেন যে এই অ্যাকাউন্টের ফলোয়ার বা সমর্থকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পাকিস্তানের এবং আন্তর্জাতিক তহবিল বা ব্যক্তিত্ব, যেমন আন্তর্জাতিক বিনিয়োগকারী জর্জ সোরস দ্বারা প্রভাবিত। मोदी जी और मोदी जी के सरकार के खिलाफ कैसे डिरेलमेंट होता है विदेशी फंडिंग के साथ, ये मैं आपके माध्यम से पूरे देश को बताना चाहता हूँ। अभी मीडिया पर एक ऑर्गेनाइजेशन है फ्रेंच का, जिसने की एक रिपोर्ट निकाली है। उसने ये कहा है सर कि एक संस्था है OCCRP, ऑर्गेनाइज्ड क्राइम एंड करप्शन प्रोजेक्ट, और उसके साथ GACC है और सोरेस फाउंडेशन, ये उसको मदद करता है। यूएस गवर्नमेंट और सोरेस फाउंडेशन OCCRP चलाता है। OCCRP का क्या काम है? भारत की पार्लियामेंट को कैसे बंधक बनाना, कैसे नहीं चलने देना, सोरेस पूरी दुनिया के इकोनॉमी को कैसे डिरेल करता है। मैं केवल संरक्षण चाहता हूं सर, और मैं केवल 10 क्वेश्चन पूछना चाहता हूं। मेरा ये है सर कि बैंक ऑफ इंग्लैंड को 1991 में सोरेस ने भंग कर दिया, डिरेल कर दिया, उसके कारण उसको 6 बिलियन का फायदा हुआ। आज वो भारत की इकोनॉमी को डिरेल करना चाहता है। তেলেঙ্গানা বিজেপি সভাপতি এন রামচন্দ্র রাও নবগঠিত ককরোচ জনতা পার্টি সম্পর্কে বলেছেন, চিন্তার কিছু নেই। এই দেশের মানুষ হিট অর্থাৎ আর শোলা তাড়ানোর স্প্রে ব্যবহার করতে জানে। তিনি জোর দিয়ে বলেন যে জেন জি প্রজন্ম ভারতীয় মূল্যবোধ, ঐতিহ্য এবং ইতিহাসে প্রথিত রয়েছে এবং জর্জ সোরোসের অর্থায়নে পরিচালিতদের ফাঁদে পা দেবে না। এখন প্রশ্ন, কে এই জর্জ সোরোস? জর্জ সোরোস একজন হাঙ্গেরিয়ান এবং আমেরিকান বিনিয়োগকারী। দীর্ঘদিন ধরে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সোরোস নাকি ভারতীয় গণতন্ত্রের ভাবমূর্তি নষ্ট করতে আন্তর্জাতিক মঞ্চ ব্যবহার করছেন। বিশেষ করে আদানি বিতর্ক এবং আন্তর্জাতিক মানবাধিকার প্রসঙ্গ সামনে এলেই সোরোসের নাম রাজনৈতিক আলোচনাতে উঠে এসেছে। এটা ঠিক যে মার্কিন ধনকুবের জর্জ সোরোস ও তাঁর ওপেন সোসাইটি ফাউন্ডেশনের বিরুদ্ধে তরুণ ও শিক্ষার্থীদের নেতৃত্বে সংগঠিত বিভিন্ন বিক্ষোভে অর্থায়ন উস্কানি দেওয়ার অভিযোগ সারা বিশ্বেই রয়েছে। জর্জ সোরোসের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযোগগুলোর মধ্যে ১ নম্বর অভিযোগ ফিলিস্তিনপন্থী ও বর্ণবাদ বিরোধী। ছাত্র আন্দোলনে সোরোস ও তাঁর সংস্থা অর্থ ও অনুদান দিয়ে শিক্ষার্থীদের ভাড়াকৃত বিক্ষোভকারী হিসেবে রাস্তায় নামিয়েছেন। জর্জ সোরোসের বিরুদ্ধে ২ নম্বর অভিযোগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ পরিচালনাকারী বিভিন্ন সংস্থাকে সোরোস অর্থ দিয়ে পরোক্ষভাবে কন্ট্রোল করেন। জর্জ সোরোসের বিরুদ্ধে ৩ নম্বর অভিযোগ
বেশ গুরুতর। বিভিন্ন সময়ে দক্ষিণপন্থী নেতাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সোরস কেবল আন্দোলনই উস্কে দিচ্ছেন না, বরং বিক্ষোভকারীদের যাতায়াতের জন্য বাস ভাড়া দেওয়া এবং ভাঙচুরের উদ্দেশ্যে ইট মজুত করার মতো কাজেও অর্থ ব্যয় করছেন। জর্জ সোরসের বিরুদ্ধে ৪ নম্বর অভিযোগ আরও গুরুতর। এশিয়া ইউরোপের বিভিন্ন সরকার বিরোধী বিক্ষোভ উস্কে দেওয়ার পেছনে সোরসের হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে। জর্জ সোরসের বিরুদ্ধে ৫ নম্বর অভিযোগ, আন্দোলন সহিংস করার জন্য তিনি হুলিগান ও বিক্ষোভকারী ভাড়া করেন এবং বাস ভাড়া করে বিক্ষোভ সৃষ্টি করেন। অনেক সময় ডানপন্থী প্রচার মাধ্যমে দাবি করা হয় যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সোরস তার বিপুল সম্পদ ব্যবহার করে তরুণদের আদর্শগতভাবে ব্রেন ওয়াশ করেন এবং নিজের পছন্দের পুতুল সরকার বসানোর জন্য এই ধরনের আন্দোলন উস্কে দেন। জর্জ সোরসের বিরুদ্ধে বিশ্বব্যাপী এই সমস্ত অভিযোগের পাশাপাশি সোরসের মোদি বিরোধিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০২০ সালে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে জর্জ সোরস মোদি বিরোধী বক্তব্য রাখেন। তিনি দাবি করেন নরেন্দ্র মোদি একটি হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্র তৈরি করছেন। এছাড়াও কাশ্মীর ইস্যুতে তিনি ভারত বিরোধী মন্তব্য করেন। Nationalism, far from being reversed, made further headway. The biggest and most frightening setback occurred in India, where the democratically elected Narendra Modi created a Hindu nationalist state, imposing punitive measures on Kashmir, a semi-autonomous Muslim region, and threatening to deprive millions of Muslims of their citizenship. ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মিউনিক সিকিউরিটি কনফারেন্সের আগে সোরস আবারও নরেন্দ্র মোদিকে সরাসরি নিশানা করেন। সোরস বলেন, গৌতম আদানির ব্যবসায়িক সাম্রাজ্যের উত্থান এবং শেয়ার কেলেঙ্কারির অভিযোগ নিয়ে মোদি সরকারকে ভারতীয় সংসদে এবং ফরেন ইনভেস্টরদের জবাবদিহি করতে হবে। সোরসের এই মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছিল। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি তাঁর বক্তব্যকে ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর বিদেশি হস্তক্ষেপ এবং ভারতের উপর আক্রমণ বলে তীব্র নিন্দা করে। অন্যদিকে ভারতের বিরোধী দলগুলো জানিয়েছে যে ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ বা নির্বাচনের ফলাফল এদেশের জনগণই নির্ধারণ করবে, কোনো বিদেশি ধনকুবের নয়। জর্জ সোরসের এই সমস্ত ব্যাকগ্রাউন্ড বিবেচনা করেই হয়তো বিজেপি নেতারা সিজেপিকে পরিচালনার ব্যাপারে জর্জ সোরসকে সন্দেহ করছে। তবে জর্জ সোরসের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযোগ থাকলেও কোনো কংক্রিট প্রমাণ নেই। হয়তো তিনি প্রমাণ রাখেন না বা অন্য কিছু। তবে সিজেপি এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের মুখপাত্ররা এই ধরনের বিদেশি যোগসূত্রের অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন। তাঁদের দাবি, এটি সম্পূর্ণ ভারতের নিজস্ব তরুণ সমাজ বা জেন জেড এর স্বতঃস্ফূর্ত আন্দোলন, যা বেকারত্ব, শিক্ষা দুর্নীতি ও প্রধান বিচারপতির একটি আপত্তিকর মন্তব্যের জেরে অনলাইনে শুরু হয়েছিল। আবার নেটিজেনদেরই একাংশ প্রচার করছেন সিজেপির ৭৭% অনলাইন অনুসরণকারী পাকিস্তান, বাংলাদেশ এবং আমেরিকার। এই ব্যাপারে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভৌগোলিক তথ্য তুলে ধরে পাল্টা দাবি করেছেন ৯৪.৭% অনুগামী ভারতীয়। এছাড়া ১% আমেরিকার, ০.৭% ব্রিটেনের এবং ০.৬% করে কানাডা ও সংযুক্ত আরব আমিরশাহির। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, ৫ বছর আগেও মানুষ মুখ খুলতে ভয় পেত। এখন ২ কোটি মানুষ খোলাখুলি মতামত রাখছেন সিস্টেমের বিরুদ্ধে। তাদের ভয় কেটে গিয়েছে। ধীরে ধীরে তারা ময়দানে নেমেও কাজ করবেন। তাহলে দেখা যাচ্ছে ভারতে ককরোচ জনতা পার্টির উত্থানের পেছনে বিদেশি শক্তির প্রভাব আছে কি নেই তা নিয়ে দাবি ও পাল্টা দাবি রয়েছে। যুক্তি ও পাল্টা যুক্তি রয়েছে। বাস্তবে এই ধরনের জেন জি বিক্ষোভের ২টি কারণ থাকে। ১. ইন্টারনাল, অর্থাৎ অভ্যন্তরীণ ক্ষোভ। ২. এক্সটার্নাল, অর্থাৎ বিদেশি শক্তির উস্কানি। এক্ষেত্রে অভ্যন্তরীণ ক্ষোভ যে কিছুটা রয়েছে তাতে কোনো সন্দেহ নেই।
আর অভ্যন্তরীণ ক্ষোভ না থাকলে বিদেশি শক্তি উস্কানি দেওয়ার সুযোগ পায় না। সুতরাং যে সমস্ত প্রশাসনিক ত্রুটি বিচ্যুতির জন্য ছাত্রদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে সেগুলো দূর করা দরকার। কেউ যাতে সরকারকে পেপারলিক বালি সরকার বলার সুযোগ না পায়, তার জন্য প্রশাসনিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ করা প্রয়োজন। এমনিতেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জেন জি বিক্ষোভের জেরে সরকার পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে কোটা সংস্কার ইস্যুতে শুরু হওয়া ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে। নেপালে জেন জি আন্দোলনে জেন জি সরকার ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী হয়েছেন ৩৬ বছরের বালেন্দ্র শাহ। এইসব দেশের প্রভাব যাতে ভারতে না পড়ে সে ব্যাপারেও সতর্কতার প্রয়োজন। যদিও ভারতের মতো বিশাল দেশে এই সম্ভাবনা নেই, তবুও সতর্কতার প্রয়োজন। কারণ ভারতে ককরোচ জনতা পার্টি আত্মপ্রকাশ করার পরেই সিজেপিতে যেভাবে জেন জিদের ভিড় দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট সিস্টেম নিয়ে, বেকারত্ব নিয়ে জেন জিদের হতাশা। আর জেন জিদের হতাশা দেশের সার্বিক বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। তাই সরকারের অবশ্যই কর্তব্য পরীক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে ছাত্রছাত্রীদের হতাশা দূর করা। আর বিচারপতিদের কর্তব্য সংযতভাবে কথা বলা। ভারতে ককরোচ জনতা পার্টির উত্থান নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন এর পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।